নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাসাগর কোচিং সেন্টারে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে আবার গোলকের ক্লাস নিয়ে এসেছি। ক্লাস 10-এর গোলক, অনুশীলনী হলো 12 আর পৃষ্ঠা নম্বর হলো 183। ঠিক আছে, গোলকের ক্লাস আজকে হবে মাধ্যমিকের জন্য। ঠিক আছে, দেখো গোলক জিনিসটা কি। গোলক জিনিসটা তোমাদের বইয়ে প্রথম দিকে একটা লম্বা চওড়া সংজ্ঞা লেখা আছে। সংজ্ঞা পড়ে যদি বুঝতে পারো তো ভালো কথা, না তো এক কথায় বুঝে নাও, একটা ফুটবল হলো একটা গোলক। একটা ফুটবল দেখো না, ফুটবল হলো একটা গোলক। ঠিক আছে, ফুটবলের একটা গোলক, মানে গোলক বলতে গেলে তোমাদের মাথায় কি আসবে? একটা ফুটবল। ঠিক আছে, মানে দেখো এটা হলো তোমার বৃত্ত। বৃত্তও দেখতে গোল কিন্তু, ওকে। কিন্তু বৃত্ত আর ফুটবলের মধ্যে পার্থক্য কি হবে? দেখো, এটা হবে তোমার বৃত্ত, আর গোলক কেমন হবে দেখতে? গোলক হবে তোমার দেখো, এটা আর এটার মধ্যে পার্থক্য বুঝতে পারলে? এটা হলো তোমার চুড়ি, চুড়ি হাতে যেটা চুড়ি পড়ে সেরকম। আর গোলক দেখো ফুটবলের মতো, আমি হাতে নিলাম, দেখো ফুটবলের মতো। এটা বলতে পারো তুমি 2D, মানে 2D, আর এটা হলো 3D, মানে 2 ডাইমেনশন, আর এটা হলো 3 ডাইমেনশন। ঠিক আছে, এটা পরিধি মানে কোনটা দেখো, এটা ওটা মানে বাইরেরটা। আর এটা কি? এটা কি ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। তো সেরকমই এখানেও দেখো কতগুলো তুমি এখানে শুধু একদিকে পাচ্ছ, দেখো ব্যাসার্ধ 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 একদিকে পাচ্ছ। কিন্তু তুমি দেখো এখানে কত দিকে পাবে? দেখো আমি যদি এটা মিডিল ভাবি, এখানে পাচ্ছ, এখানে পাচ্ছ, এখানে পাচ্ছ, এখানে পাচ্ছ, মানে দেখো উপর নিচ সব দিকে পাচ্ছ না? দেখো ব্যাসার্ধের একটা চেন সৃষ্টি হয়ে, দেখো কত রকমের কত দিকে ব্যাসার্ধ আসছে। একটা ভাবো না তুমি, ফুটবল একটা ভাবো, একটা ফুটবল নাও, ফুটবলের মাঝে একটা আঙুল রাখে, এবার দেখো এদিকে আসছে, এদিকে আসছে, এদিকে আসছে, এদিকে আসছে, উপর দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, কত দিকে ব্যাসার্ধগুলো আসে। তো 3 ডাইমেনশন হচ্ছে কি না? চুড়ি তোমার শুধু একদিকে যাচ্ছিল, চুড়িতে কি হচ্ছিল? শুধু একদিকেই যাচ্ছিল, এভাবে এভাবে। কিন্তু এখানে দেখো অনেক দিকে যাচ্ছে। ঠিক আছে, গোলক বলতে গেলে তোমরা শুধু একটা ফুটবল মাথায় ইমাজিন করবে, আর কিছু করতে হবে না। গোলক বলতে গেলে একটা ফুটবল শুধু মাথায় ভাববা। ঠিক আছে, এবার দেখো গোলকের অঙ্ক করার সময় তোমাদের এই কটা সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, বই সবার বইয়ে দেওয়া আছে, দেখবে বইয়ের প্রথম দিকে, গোলক শুরু করার প্রথম দিকে এই কটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। এবার সূত্রগুলো একের পর এক বুঝিয়ে দিচ্ছি, তারপরে অঙ্কতে যাবো। ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে? ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? দেখো বলেছে গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল জিনিসটা কি দেখো, গোলক পরে বুঝাচ্ছি, আগে তোমাকে একটা আয়তক্ষেত্র দিচ্ছি। ক্ষেত্রফল কোনটা? পুরো ভিতরের জায়গাটুকু ক্ষেত্রফল না, পুরোটুকু ক্ষেত্রফল। গোলকের এটা কি ক্ষেত্রফল? পুরোটা ক্ষেত্রফল। এটা কি 2D ছবি। এবার আমি যদি একটা গোলক আঁকি, তাহলে এর ক্ষেত্রফল কোনটা হবে? দেখো পুরোটা না, বাইরের পুরোটা। মানে আচ্ছা, এটা কি ছিল? এটা সমতল ছিল না? সমতল। একটা তুমি এটা হোয়াইট বোর্ড, এটা কি সমতল? এটা কি সমতল? মানে সব দিকে সমান আছে। কিন্তু গোলকটা কি? গোলকটা তো বক্রতল, সব দিকে কি সমান আছে? এইভাবে করে আছে, গোলকটা সমান তো নেই। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? দেখো এটা ফুটবল, ফুটবলের সমগ্র তল মানে বাইরের সমস্তটা ক্ষেত্রফল যেটা আছে না, এটা ফুটবল, ফুটবলের সমগ্র তলের ক্ষেত্রফল। বুঝতে পারলে ক্ষেত্রফল জিনিসটা কি? ক্ষেত্রফল জিনিসটা কি বুঝা গেল তো? এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আলাদা ক্ষেত্রফল, এর ক্ষেত্রে আলাদা ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ব্যাপারটা কি হচ্ছে দেখো, শুধু এটা একটা সমতল এরিয়া। আয়তক্ষেত্র এটা কি সমতল এরিয়া, কিন্তু গোলকটা তো সমতল না, ওই জন্য এটাকে বক্রতলের ক্ষেত্রফল বলছে। দেখো এখানে বলে দিয়েছে গোলকের বক্রতল ও সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি? পুরো তলটা, আর বক্রতল মানে ওইটাই, বক্রতল মানে পুরোটা। ঠিক আছে, ক্ষেত্রফল মানে 4πr স্কোয়ার। স্কোয়ার মানে আর মানে কি? আর মানে হলো এই ব্যাসার্ধটা, কেন্দ্র থেকে নিয়ে এইখানে, কেন্দ্র থেকে নিয়ে এখানে, এটা হলো ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ। ঠিক আছে, এগুলো হলো ব্যাসার্ধ। সাপোজ তুমি ব্যাসার্ধ কিভাবে বের করবে, আর একটা তোমাকে ভালো করে বলে দিচ্ছি, তোমার মাথায় ক্লিয়ার হয়ে যাবে ব্যাসার্ধ জিনিসটা কোনটা। গোলকের ব্যাসার্ধ কোন জিনিসটা তোমার মাথায় ক্লিয়ার হয়ে যাবে। দেখো বৃত্তের ব্যাসার্ধ কেমন হয়? এখান থেকে নিয়ে এটুকুটা, কেন্দ্র থেকে নিয়ে এটুকুটা। এবার বলবে গোলক তো, বৃত্ত আলাদা আর গোলক আলাদা। বৃত্ত তো একটা হলো তোমার চুড়ি, কিন্তু গোলক তো বললাম ফুটবলের মতো। তাহলে দেখো আমি যদি একটা ফুটবলকে দুভাগে ভাগ করি, তো দেখো একটা ভাগ এরকম হবে না? একটা ফুটবল নিয়েছিলাম, ফুটবলকে মাঝে একটা তরমুজ নিয়েছিলাম, তরমুজ একটা গোলক, তরমুজকে মাঝে কেটে দিলাম, তাহলে এরকম দেখতে হবে না? এবার বলো এর ব্যাসার্ধ কোনটা হয়ে যাবে? বলো ব্যাসার্ধ কোনটা হয়ে যাবে বলো তুমি? এখান থেকে নিয়ে এটুকুটা হয়ে যাবে না ব্যাসার্ধ? হবে তো, হবে তো। আবার ব্যাসার্ধ এখান থেকে নিয়ে এটুকুটা হয়ে যাবে, এখান থেকে নিয়ে এটুকুটাও হয়ে যাবে, ভিতর ভিতর আবার এটুকুটাও হয়ে যাবে, ওদিকেও হয়ে যাবে, এদিকে হয়ে যাবে। দেখো কতগুলো ব্যাসার্ধ পাচ্ছ তুমি, বুঝতে পারলে? একটা ফুটবল নিলাম বা তরমুজ নিলাম, কাটলাম মাঝে, এখানে দেখো এটা
তরমুজ ছিল কেটে দিলাম, মাঝে এটা কেন্দ্র। এবার দেখো ওদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, নিচের দিকেও আসছে, কোনার দিকেও আসছে। দেখো কতগুলো তুমি ব্যাসার্ধ পাচ্ছ। ওর মধ্যে যে কোনো একটা ব্যাসার্ধ তোমাকে নিতে হবে। ধরে নাও এইটুকুটার মান ছিল 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এইটুকুটার মান কত ছিল 5 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কিভাবে বের করবো? এই সূত্রতে, এই সূত্রতে। সূত্র কি? 4 পাই আর স্কোয়ার। 4 মানে তো 4, পায়ের মান সবাই জানো, পায়ের মান কি 22/7, পায়ের মান কি 22/7। আর আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি? আর মানে কত ছিল 5, তাহলে আর স্কোয়ার মানে কি দুটা আর, মানে 5 গুণিত 5। আর স্কোয়ার মানে তো দুটা 5। কোনো কিছুর মাথায় স্কোয়ার থাকলে কি মানে দুবার গুণ ওটা, কোনো কিছুর মাথায় কিউব থাকলে মানে কি 3 বার গুণ ওটা, কোনো কিছুর মাথায় 4 বার থাকলে 4 থাকলে কি ওটা কি 4 বার গুণ। বুঝতে পারলে ব্যাপারটা? এটা হলো প্রথম সূত্র, বড় ক্ষেত্রে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার আমরা করব গোলকের গোলকের বা নিরেট গোলকের আয়তন। আয়তন জিনিসটা কি দেখো, আয়তন জিনিসটা কি দেখো, তোমরা কখনো শুনেছো আয়তক্ষেত্রের আয়তন, বড় ক্ষেত্রের আয়তন কখনো শুনেছো? শুনোনি। বড় ক্ষেত্রে আয়তক্ষেত্রের আয়তন হয় না। আয়তন বের করার সময়, আয়তন বের করার জন্য সবসময় 3টা দিকের দরকার পড়বে, 3টা দিক। কিন্তু দেখো তুমি বড় ক্ষেত্রে বা আয়তক্ষেত্রে দেখো কটা দিক আছে, দেখো এটা একটা দিক আর এটা একটা দিক, দৈর্ঘ্য আর প্রস্থ। এটা কি প্রস্থ আর এটা কি দৈর্ঘ্য, এটা কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য আর প্রস্থ। কিন্তু তুমি একটা ইমাজিন করো, একটা ঘনক বা একটা তুমি বাড়ি ইমাজিন করো, একটা ঘর। আয়তন কাদের বেরাবে ওটাই বলছি তোমাকে। দেখো একটা ঘর ইমাজিন করো, দেখো এটা একটা ঘর ইমাজিন করো। এখানে দেখো এটা আলাদা ছবি, এটা আলাদা ছবি। এর দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো, দৈর্ঘ্য কোনটা বলো? দৈর্ঘ্য কোনটা? লম্বা দাগটা আমি দৈর্ঘ্য ধরলাম, এটা হলো দৈর্ঘ্য। প্রস্থ কোনটা? ছোট দাগটা প্রস্থ ধরলাম, প্রস্থ। এবার দেখো আর একটা অ্যাডিশনাল জিনিস আছে না, সেটা হলো উচ্চতা। দেখো এখান থেকে শুরু করে এই অবধি একটা উচ্চতা আছে না। একটা ঘরে, তুমি একটা ঘরকে 4 দেওয়াল ভাবো, 4 দেওয়ালে কি একদিক দৈর্ঘ্য একদিক প্রস্থ, একটা উঁচু আছে না, সিলিং কত দূর অবধি তোমার আছে, হাইট কত দূর আছে, 3টা ডাইমেনশন পেলে না, 3 ডাইমেনশন। আয়তন কিভাবে বের করে? এই 3টা জিনিস দিয়েই তোমাকে আয়তন বের করতে হবে। কোনো সময় ক্ষেত্রফল বের করলে দেখবে তোমরা, ক্ষেত্রফল বের করলে উত্তরে কি লেখো? বর্গ একক লেখো তো, বর্গ একক। বর্গ মানে কি? দেখো বর্গ মানে কি? একটা চারকোণা একটা ঘর, বর্গ মানে কি? একটা চারকোণা একটা ঘর। কিন্তু যখন তোমরা আয়তন বের করো তখন কি লেখো? ঘন একক। কি লেখো? ঘন একক। ঘন একক মানে 3টা হবে। দেখো তোমার এখানে কটা দিক ছিল? 2টা, কিন্তু ঘন লেখার সময় 3টা দিক আসবে, মানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ একটা উচ্চতা। একটা দৈর্ঘ্য একটা প্রস্থ একটা উচ্চতা। ঘরের কি থাকে? একটা দৈর্ঘ্য একটা প্রস্থ একটা উচ্চতা থাকে তো। বুঝতে পারলে? আয়তন, এবার দেখো আয়তন জিনিসটা কি? একটা ফুটবল, গোলকের আয়তন কিভাবে বের করে? একটা ফুটবল, ফুটবলের বাইরের ক্ষেত্রফল তো আমরা পেয়ে গেছি। বাইরের ক্ষেত্রফল মানে কি? সমগ্রতলের ক্ষেত্রফল। কিন্তু আয়তন জিনিসটা কি? ওই ফুটবলটার কতটা আয়তন, মানে টোটাল কতটা আছে, ভিতর থেকে শুরু করে বাইরে থেকে শুরু করে টোটাল কতটা আছে, ভিতর বাইরে শুরু করে, মানে একটা ফুটবল ভিতর দিকে বাইরে দিকে শুরু করে মোট কতটি আছে, সেটাই হলো আয়তন। ঠিক আছে, মানে দেখো এর সূত্র দেখো কি আছে, 4 পাই আর 4 পাই আর কিউব হবে, এটা স্কয়ার হবে না, 4 পাই আর কিউব হবে। এর সূত্র কি? 4 পাই আর কিউব। মানে ধরে নাও একটা গোলকের ব্যাসার্ধ আছে 5, তাহলে তুমি এর সূত্রতে কিভাবে বলবে? 4/3 পাই আর কিউব। আর কিউব মানে কি? কবার 5 গুণ হবে, 5 গুণ 5 গুণ 5 3বার। এই সূত্রতে এভাবে করে ফেলবে। ঠিক আছে, এবার দেখো এটা তো গেল, এই দুটো গেল সূত্র গোলকের। গোলকের এই দুটো সূত্র পড়লে কমপ্লিট। একটা হলো 4 পাই আর স্কয়ার, সেটা হলো ক্ষেত্রফলের সূত্র। একটা হলো আয়তন। আয়তন তো ক্ষেত্রফল বুঝতে পারলে, বাইরের যেটা সারফেস, গোলকের বাইরের যেটা সারফেস সেটা হলো ক্ষেত্রফল। আর আয়তন কি? পুরোটা গোলক, মানে পুরোটা একবারে। ঠিক আছে, ধরো একটা মিষ্টি, ধরো একটা মিষ্টি তুমি একটা ইমাজিন করো, মিষ্টি ইমাজিন করো তুমি। নিরেট গোলক মানে একটা নিরেট গোলক বলেছে তো, দেখো নিরেট গোলক। এবার তুমি একটা মিষ্টি ইমাজিন করো, গোল মিষ্টি, এটা রসগোল্লা ইমাজিন করো, রসগোল্লা। ঠিক আছে, এটা ইমাজিন করো রসগোল্লা। রসগোল্লা তো ফাঁপা থাকে না, ফুটবল তো ফাঁপা, কিন্তু রসগোল্লা কি নিরেট না, ভিতরেও জিনিস আছে বাইরেও জিনিস আছে। এর ক্ষেত্রফল কোনটা? রসগোল্লার ক্ষেত্রফল কোনটা? রসগোল্লার ক্ষেত্রফল বাইরেরটাকু, কিন্তু আয়তন কোনটুকু? পুরো রসগোল্লাটুকু। ক্ষেত্রফল কোনটুকু? রসগোল্লার বাইরে যেটুকু সারফেস আছে সেটুকু। কিন্তু আয়তন কোনটুকু? পুরো রসগোল্লাটাই হলো আয়তন, পুরো রসগোল্লাটাই হলো আয়তন। আর ক্ষেত্রফল কোনটুকু? রসগোল্লার বাইরে যেটুকু আছে। বুঝতে পারলে আয়তন আর ক্ষেত্রফলের মধ্যে পার্থক্যটা? ক্ষেত্রফল সবসময় 2D আর আয়তন সবসময় 3D, এটা মনে রাখবে। এবার দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলক। আচ্ছা বলো, পুরো গোলকের ক্ষেত্রফল কত ছিল? 4 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলক কত হবে? কোনো কিছুকে অর্ধেক করলে কি করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয় না? তাহলে 4 পাই আর স্কয়ারকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে? দেখো 2 পাই আর স্কয়ার হচ্ছে না? এটাই তো ওর সূত্র।
বুঝতে পারলে? অর্ধগোলক দেখতে কেমন দেখো, একটা ইমাজিন করো তোমরা বাটি দেখেছো বাড়িতে সবাই? বাটি দেখেছো তো? বাটি হলো একটা অর্ধগোলক। কি? বাটি হলো একটা অর্ধগোলক। বুঝতে পারলে? এটা যদি ফুল গোলক করতে হতো আমাদেরকে কি করতে হতো? আরেকটা পার্ট রাখতে হতো না? কেটে দিয়েছে ধরো বাটিটাকে, এটাকে যদি দুটাকে জয়েন করে দিই তাহলে তো আমার পূর্ণ গোলক হয়ে যাবে না? অর্ধগোলক মানে কি? একটা গোলক ছিল, ফুটবলকে মাঝে মাঝে কেটে দিয়েছি। একটা তরমুজ ছিল, তরমুজকে মাঝে মাঝে কেটে দিয়েছি, একটা ভাগ হলো অর্ধগোলক। একটা মিষ্টি ছিল, মাঝে কেটে দিয়েছি, একটা ভাগ হলো অর্ধগোলক। তাহলে এটা কি? অর্ধগোলক। পুরো গোলকের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 4 পায়ের স্কয়ার। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কত পাবো? ওটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 পায়ের স্কয়ার। ঠিক আছে? অর্ধগোলক ব্যাপারটা বুঝতে পারলে? অর্ধগোলের ব্যাসার্ধ কোনটুকুটা? এইটুকুটা। ওকে, এবার দেখো নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলক, এবার তো তুমি ভাবলে এটা বাটি তো নিরেট না। নিরেট মানে কি? দেখো তুমি দুটো জিনিস ইমাজিন করো, তাহলে তুমি নিরেট আর ফাঁকা জিনিসের মধ্যে পার্থক্য বুঝে যাবে। প্রথমটা হলো বাটি, কি বললাম? প্রথমটা হলো যেটা ছবি আঁকছি, এটা হলো বাটি। ওকে, এটা হলো বাটি। আরেকটা ছবি আঁকছি সেটা হলো তরমুজ। ঠিক আছে? তরমুজ, এটা হলো তরমুজ। এবার বলো, বাটির তো ভিতর দিক ফাঁপা না? ভিতর দিকে জল ফেললে, এখানে যদি আমি জল ফেলি তো জল এখানে চলে আসবে, তো বাটির মধ্যে জল চলে আসবে। কিন্তু তরমুজের দেখো, তরমুজের এখানে বিচি আছে, এখানে বিচি আছে। এর পুরোটা কি আছে? এর পুরোটা কি আছে? এখানে কি জল থাকতে, এখানে কি জল ঢালে ঢুকবে? এর পুরোটাতে কি আছে? একদম নিরেট মাংস আছে না? মাংস বলতে মানে ফলের যেটা শাঁস যেটা বলে ওটাকে, ফল তো একটা, ভিতর দিকে ওর অনেক রকম জিনিস আছে, বিচি আছে, আর যেগুলো মানে ওর শাঁস যা আছে সবকিছু আছে কিনা। কিন্তু বাটিতে তো ভিতরটা ফাঁকা, তাহলে এটা কি? এটা তো নিরেট না। নিরেট কোনটা? যার ভিতর দিকেও জিনিসপত্র আছে। এবার ইমাজিন করো একটা বড় দেখে মিষ্টি রসগোল্লা, মাছ থেকে কেটে দিলে ওর ভিতরেও তো জিনিস আছে নাকি? ভিতরটা ফাঁকা? ভিতর তো ফাঁকা নাই। কিন্তু একটা ফুটবলকে তুমি আবার কাটো অর্ধেক করো, দেখো ভিতর দিকটা ফাঁকা, ওটা কিন্তু নিরেট না। নিরেট কোনটা? তরমুজ। ভেবে নাও। ঠিক আছে? তাহলে দেখো ফাঁকা জিনিসের ক্ষেত্রফল কত? ফাঁকা জিনিসের ক্ষেত্রফল কি? 2 পাই আর স্কয়ার। তাহলে নিরেট জিনিসের ক্ষেত্রফল কি করে আসবে? দেখো আমরা তো ক্ষেত্রফল পেয়ে গেছি বাইরেরটা, কিন্তু দেখো আরেকটা তল সৃষ্টি করেছে এখানে। এর তো এটা ফাঁকা, কিন্তু এর তো ফাঁকা না, এর তো এখানে জিনিসপত্র আছে। এটাও তো একটা গোল না? এরও তো ব্যাসার্ধ আছে, মানে কি? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পায়ের স্কয়ার। দেখো বাইরের তো পেলাম, এর বাইরের সূত্র এটা, এরও বাইরের সূত্র এটা। ঠিক আছে? বাইরের ক্ষেত্রফল মানে সমগ্র তল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এটা। কিন্তু এর এটা ফাঁকা ছিল, কিন্তু এর এখানে জিনিস আছে, তো এরও তো ক্ষেত্রফল হয়ে যাবে না? যেখানে জিনিস আছে ওরও তো ক্ষেত্রফল হয়ে যাবে। ওর ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, মানে ওটা তো একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। ওই জন্য ওর সাথে পাই আর স্কয়ার যোগ করেছে। তাহলে আলটিমেটলি সূত্রটা কি হলো বা এইটা কি হলো? নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হলো? 3 পাই আর স্কয়ার। ফাঁকা অর্ধগোলকের বা বক্রতলের বা সমগ্রতলের বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর স্কয়ার। কিন্তু নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কয়ার। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, চারটা সূত্র হলো। নিরেট অর্ধগোলকের আয়তন দেখো, গোলক বা নিরেটের আয়তন কত ছিল? 4/3 পাই আর কিউব। অর্ধগোলক হলে কি হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে এই দুইটা কেটে যাবে, মানে এখানকার 4টা কেটে গিয়ে 2 হয়ে যাবে, 2 পাই আর কিউব। এটা তার বোঝানোর কিছু নাই। অর্ধগোলক করছে মানে অর্ধেক হয়ে যাবে এটাকে। 4/3 পাই আর কিউব থেকে 2 ভাগ করলাম, তাহলে 2/3 পাই আর কিউব। ঠিক আছে? এই 5টা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে গোলকের অঙ্ক করার সময়। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো গোলক আর তোমার বৃত্তের মধ্যে পার্থক্য, আয়তন আর ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য। আয়তন জিনিসটা টোটালি আলাদা, ক্ষেত্রফল জিনিসটা টোটালি আলাদা। আয়তন হলো টোটাল জিনিসটা, কিন্তু ক্ষেত্রফল হলো বাইরের অংশটুকু। গোলকের বাইরের অংশটুকু হলো ক্ষেত্রফল, কিন্তু আয়তন কি? আয়তন হলো পুরো জিনিসটাই। ওকে, চলো এবার অঙ্ক শুরু করি। দেখো সূত্রটা একবার মুখস্থ করে নাও, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে? চলো সূত্রটা একবার মুখস্থ করে নাও, তোমরা ভিডিওটা পজ করে। ঠিক আছে? তো চলো এবার 12 অনুশীলনীর প্রথম অঙ্কটা দেখো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? একটা গোলক বলে দিয়েছে, আর আমি এখানে ওইরকম করে গোলক আঁকছি না, এরকম করে গোলক আঁকছি না। ঠিক আছে? এখন আমি সিম্পল গোলক আঁকছি, তোমরা বুঝে যাও। ঠিক আছে? গোলকের ব্যাসার্ধ কত বলে দিয়েছে? গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে তোমার
10.5 ব্যাসার্ধ মানে কি মিডিল থেকে এটা 10.5 কত 10.5 সেমি। কি বলে দিছে সেমি, সিএম মানে সেমি, তোমরা বাংলা লিখবে দন্ত সহায়ক সেমি, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি বলো, এখনই বোঝালাম। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল কি বলো, সূত্রটা দেখো মনে মনে নিজে নিজে মেমোরাইজ করো। 4 পাই আর স্কয়ার, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। 4 তো নেমে গেল, পাই মানে কত 22/7, 4 মানে কত, 4 মানে 4 নেমে গেল, পাই মানে 22/7, পায়ের মান 22/7, এটা মনে রাখবে, পায়ের মান 22/7। আশা করি তোমরা সবাই জানো, 9এও করেছো। আর স্কয়ার, আর এর মান কত দিয়েছো 10.5, আর মানে কত 10.5, মানে বৃত্তের ব্যাসার্ধকে বলে আর, বৃত্তের ব্যাসার্ধকে বলে আর, আর এর মান 10.5, মানে 2 বার 10.5 গুণ হয়ে যাবে, আর স্কয়ার যেহেতু আছে তাহলে 2 বার 10.5 গুণ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো দশমিক উঠাবো আমরা, কাটাকাটি ভালো সুবিধা হবে জন্য। দশমিক উঠালে কটার আগে দশমিক ছিল, একটার আগে, তাহলে একটা শূন্য একটা এক, একটার আগে দশমিক ছিল মানে একটা শূন্য একটা এক, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করবো আমরা এখানে, 7 দিয়ে যদি 105কে কাটি, দশমিক উঠানোর পরে ওটা 10.5 থাকলো না, 105 হয়ে গেল, তাহলে হয় এখানে 1 আর এখানে হয়ে গেল 5, 15, ঠিক আছে। তারপরে আমরা যদি কাটাকাটি করি এখানে, এখানে যদি কাটি 5 দিয়ে কাটি, 5 3 15, 5 2 10, ওকে। তারপর যদি এখানে কাটি 2 2 4, ওকে। তারপরে যদি আবার কাটাকাটি যাবে দেখি, এখানে কাটলাম 2 দিয়ে, এখানে কাটলাম তোমার 2 দিয়ে, তো ওখানে হলো 11, এখানে কাটলাম 2 দিয়ে, তো 5, ওকে। 5 দিয়ে আবার এটাকে কাটি, তো হয় তোমার 5 2 10 আর 21, ঠিক আছে, 21 হলো। দেখো এবার কি কি বাঁচলো দেখো, উপর নিচের সমস্ত কিছু কেটে গেছে, নিচে কিছু পড়ে থাকলো না, উপরে কি কি পড়ে থাকলো 2 11 3 আর 21। এবার তোমাকে এটা গুণ করতে হবে, 2 11 3 আর 21। তো দেখো 11 দুগুণি কি 22, 3 22 কত হয় 66, 3 22 কত হয় 66, 66 সঙ্গে কত গুণ করতে হবে 21, তাহলে 66 সঙ্গে 21 গুণ করলে কত হয় দেখো 6, আর এখানে হলো তোমার 6, তাহলে এখানে হলো 6 2 12 2, হাত থাকলো 1, 6 2 12 1 13, কত হলো 6 8 3 1, কত 1386। এবার দেখো ক্ষেত্রফল লেখার সময় সবসময় লিখবা বর্গ, কি বললাম, ক্ষেত্রফল লেখার সময় সবসময় লিখবা বর্গ, কিন্তু আয়তন লেখার সময় সবসময় লিখবা ঘন। কেন বলে দিলাম, ঘন মানে 3 ঘর, ঘন মানে 3 আর বর্গ মানে 2, ঘন মানে 3 বর্গ মানে 2, ক্ষেত্রফল হলো 2D ওই জন্য 2টা, আর তোমার আয়তন হলো 3D মানে 3, ঠিক আছে। বর্গ কি ছিল এখানে সেমি, তাহলে এখানে কি সেমি, বর্গ সেমি, ওকে। বুঝতে পারলে, প্রথম অঙ্ক কমপ্লিট, গোলকের এটা প্রথম অঙ্ক কমপ্লিট। কোষে দেখি 12, ঠিক আছে। চলো এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে, এক সেকেন্ড, একটি চামড়ার বল তৈরি করতে বলেছে 17 টাকা, প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা খরচ হয়, হিসেবে 431.20 টাকা লেগেছে, তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত, বলটির ব্যাসের দৈর্ঘ্য কত। দেখো কি বলেছে অঙ্কটা, ছবি আঁকছি তোমরা বুঝে যাবে। দেখো বলেছে একটা বল, চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে 17.5 টাকা করে লেগেছে, প্রতি বর্গ সেমিতে। ধরে না এটা চামড়ার বল, এটা একটা বল, ঠিক আছে, প্রতি বর্গ সেমিতে, বর্গ সেমি মানে কি দেখো, বর্গ সেমি মানে হলো, আমি যদি এরকম করি, বর্গ সেমি বোঝানোর জন্য করছি, তোমাদের এরকম করতে হবে না, ওকে। বর্গ সেমি বোঝানোর জন্য আমি শুধু এটা আমি ছবিটা আঁকছি, ওকে। তোমরা এরকম পরীক্ষাতে করতে হবে না, বা কোনো অঙ্কে এরকম করতে হবে না। এই দেখো বলছে প্রতি বর্গ সেমিতে 17.50 পয়সা খরচ হচ্ছে। বর্গ সেমি বলতে এই একটা ঘর, বর্গ সেমি বলতে এখানে যে অনেকগুলো ঘর দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলো ঘর দেখতে পাচ্ছ, এদের মধ্যে একটা ঘর, এদের মধ্যে শুধুমাত্র একটা ঘর করতে লেগে গেছে ওর 17.50 টাকা, ঠিক আছে। আর টোটাল খরচা হয়েছে 431.20 টাকা। কি বলছে, মোট খরচ, দেখো মোট খরচ সমান 431.20 টাকা। দেখো পুরোটা করতে লেগেছে 431.20 টাকা, আর একটাই করতে লেগেছে 17.50 টাকা, তাহলে এটা করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো না, ওটার সঙ্গে ওটা ভাগ করলে ক্ষেত্রফল পেয়ে যাবো। তো বলছে যে একটা
আমের দাম 5 টাকা। কি বলছে? একটা আমের দাম 5 টাকা, একটা আমের দাম 5 টাকা, 17 টাকাকে 5 টাকা ধরো, একটা আমের দাম 5 টাকা, আর আমি 50 টাকার আম নিয়ে এসেছি, তাহলে বাড়ি কটা আম নিয়ে এসেছি? 50 ভাগ 5 মানে 10টা। ওইরকমই বলছে একটা করতে 17 লেগেছে, তাহলে টোটাল খরচা হয়ে গেছে এতটি, তাহলে টোটাল ঘর কতটি পাবো? টোটাল ঘর কতটি পাবো? ওটাকে ওটা দিয়ে ভাগ করলে ঘর টোটাল পেয়ে যাবো না? কতটি ঘর আছে এখানে? কি বলেছে? প্রতি বর্গ সেমিতে খরচ ক টাকা খরচ হয়েছে? 17.50 টাকা। বুঝতে পারলে তো? একটা ঘরে লেগেছে 17.50 টাকা, আর টোটাল খরচ এতটি হয়ে গেছে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কতগুলো ঘর আছে পেয়ে যাবে না? ওই ঘরটাই তো হলো ক্ষেত্রফল, এটা সবটা ঘর মিলেই ক্ষেত্রফল তৈরি করেছে। ওকে, অতএব আমরা যদি লিখতে পারি এখানে, আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান সমান 431.20 বাই 17.50। দশমিক দশমিক উঠে গেল, কারণ ওখানে দুটার আগে দশমিক আছে, এখানে দুটার আগে দশমিক আছে, তাহলে নিজে নিজে দশমিক উঠে যাবে। ওকে, ঠিক আছে, এটা এখানে লিখে দেবো গোলকের ক্ষেত্রফল, গোলকের বা বলটির। ওকে, গোলকের বা বলটির যেটা লিখবে সেটা হবে। ওকে, তারপরে কি বলেছে দেখো, বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? আমি ক্ষেত্রফল পেয়ে গেছি, আমার কাছে ক্ষেত্রফল চলে এসছে এইটুকুটা, 0 0 কেটে দাও, আরো সুবিধা হয়ে গেল। আমার কাছে ক্ষেত্রফল চলে এসছে এইটুকুটা, তাহলে আমি এবার তোমাকে কি বের করতে বলছে? ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলছে না? ব্যাস মানে এখান থেকে শুরু করে এতটুকুটা। তো ব্যাস বের করতে গেলে আগে আমাকে কি বের করতে হবে? ব্যাসার্ধ। ব্যাসার্ধর মান কি? আর। ব্যাসার্ধ মানে কি? আর। এবার দেখো, ব্যাসার্ধ মানে যখন আর, তো আয়তনের সূত্রতে আমরা কি পেয়েছি? আয়তন বলছি, ক্ষেত্রফলের সূত্রতে আমরা কি পেয়েছি? ক্ষেত্রফল মানে কি? 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার, ক্ষেত্রফল মানে হলো 4 পাই আর স্কয়ার, এটা হলো সূত্রতে, কিন্তু সংখ্যাতে কত আছে? সংখ্যাতে এটা, তাহলে এটা সমান সমান এটা করলে আমরা ওখান থেকে আর এর মান বের করে দেব। সূত্রতে এটা, কিন্তু সংখ্যাতে এটা, সূত্রতে এটা, সংখ্যাতে এটা। বলছি, আমি যদি তোমাকে বলি আর স্কয়ার সমান সমান 81, তুমি কি বলবে? আর সমান সমান কত? 9। সূত্রতে এটা, সংখ্যাতে এটা, সূত্রতে এটা, সংখ্যাতে এটা, ওরকমই সূত্রতে এটা, সংখ্যাতে ওটা, তাহলে ওখান থেকেও কম্পেয়ার করে আমরা আর এর মান বের করে দেবো। তাহলে লিখবো শর্তানুযায়ী দেখো ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার। আর অরিজিনালি ক্ষেত্রফল আছে আমাদের কাছে কত? এটা ভাগ করিনি বলে, ভাগ করলে তো একটা সংখ্যা বেরোতো, আমরা ভাগ করিনি সুবিধার জন্য। অরিজিনালি আমার কাছে ক্ষেত্রফল কত আছে? এটা 431.4312 বাই 175। ওকে, তাহলে এখান থেকে আমরা আর স্কয়ারের মান বের করতে পারবো। তো আর স্কয়ার সমান সমান দেখো কি হবে, দেখো আচ্ছা বড় করে বুঝাই না তো বুঝতে পারবে না। 4.22.7 পয়েন্ট না দিয়ে গুণি দিয়েছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গুণিত আর স্কয়ার সমান সমান 4312 বাই 175। ওকে, বা আর স্কয়ার সমান সমান কি হবে? এটা যদি ওদিকে যায় তো উল্টে যাবে না? এটা যদি ওদিকে যায় তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে উল্টে যাবে, মানে 4312 বাই 175 গুণিত এটা ওদিকে গেলে উল্টে যাবে, মানে কি হয়ে যাবে? 7/22 হয়ে যাবে। চারটা দিকে উল্টে যাবে, মানে 4 এর উল্টা কি? 1 এর 4। ওকে, 4 এর উল্টা হলো 1 এর 4। এবার এটা কাটাকাটি করতে হবে তোমাকে, এবার এটা কি করতে হবে? কাটাকাটি করতে হবে, ঠিক আছে? দেখো কাটাকাটিটা দেখো, আমি যদি 7 দিয়ে এটাকে কাটি, 7 দিয়ে যদি এটাকে কাটি কত হচ্ছে দেখো, 7 দিয়ে 175 কে ভাগ করলে কত হয়? 7 দুগুণে 14, বাঁচলো কত? 3, মানে 5, তারপরে 5 সাথে 35, কত পেলাম? 25। কত পেলাম? 25। এবার দেখো 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তো কত হয় দেখো? 1 0, 4 সাথে 28, 4 8 32, 7, 4 সাথে 28, 4 8 32, 7, তারপরে 28 16 আর 32 16, 1078। ওকে, 4 দিয়ে এটা কাটলাম, তারপরে কি আসলো? 22 দিয়ে এটাকে কাটলে হয় তোমার 4 22 88, আর এদিকে হলো তোমার 88, এদিকে হলো তোমার 12, আর সাথে 12 আর সাথে 19, 198, 9 49, কত হলো? 49। তাহলে দেখো আমরা কি পেলাম? আর স্কয়ার সমান সমান পেলাম, বা দিয়ে আমি লিখছি আর স্কয়ার সমান সমান পেলাম, উপরে পেলাম 49 আর নিচে পেলাম 25, উপরে পেলাম 49, নিচে পেলাম 25, তাহলে দেখো 49/25, আর স্কয়ার সমান সমান কি পেলাম? 49/25। তাহলে এখান থেকে আমরা এটা করতে পারি তো, আর সমান সমান দেখো স্কয়ার যদি থাকে, তাহলে আমি যদি স্কয়ারটা উঠাতে যাই তাহলে আমাকে কি করতে হবে? সমান সমানের ওপারে আমাকে রুট চিহ্ন নিতে হবে, একটা রুট চিহ্ন, মানে 49/25, রুট চিহ্ন 49/25। ওকে, মানে দেখো কি হবে? 49 রুট, কোনো কিছুর মাথায় রুট থাকলে মানে কি? কত কত সংখ্যা দুইবার গুণ হলে ওটা বেরাবে। 49 কত কত সংখ্যা দুবার গুণ করতে হবে? 7 গুণ 7, 49 7 গুণ 7, মানে রুট থেকে একটা 7 বেরাবে,
মানে 49 মানে 7, আর 25 মানে 5, 5 গুণ 5। ঠিক আছে, আর এর মান কি পেলাম আমরা? আর এর মান পেলাম 7/5। আর এর মান কত পেলাম? 7/5। এটা করলে হয় 7/5 ভাগ করলে হয় 7কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তো হয় 7 একে 7, 5 একে 5 না 2.04 20, কত হলো 1.4। তাহলে দেখো আর এর মান কি পেলাম? 1.4। মানে আর মানে কোনটুকুটা? এইটুকুটার মান কত পেলাম? 1.4। বইয়ের উত্তর কি চেয়েছে? বলছে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাস মানে কত? পুরোটা। তো ব্যাস মানে কত? পুরোটা। ব্যাস কাকে বলে? পুরোটাকে। অর্ধেকের মান পেয়েছি 1.4, তাহলে পুরোটার মান কত? ওটাকে 2 দিয়ে গুণ করতে হবে। অতএব দিয়ে লেখো এখানে, অতএব ব্যাস সমান সমান কত হবে? 1.4 গুণিত 2 মানে কত? 2.8 সেমি। কিন্তু সেমি লিখবে তোমরা, ঠিক আছে? কেন? অর্ধেকটুকু পেয়েছিলাম আমরা 1.4, তাহলে পুরোটুকু কত? 2.8। এইটুকুটা ব্যাসার্ধ কাকে বলে? আর মানে কি? ব্যাসার্ধ না? আর মানে ব্যাসার্ধ মানে কত? 1.4, তাহলে পুরোটুকু কত হবে? 2 দিয়ে গুণ করতে হবে, 2.8। ঠিক আছে, উত্তর কি হলো? 2.8 সেমি। ওকে, ঠিক আছে, চলে এবার আমরা 3 নম্বর অঙ্কে যাই। দেখো 3 নম্বর অঙ্ক কি বলেছে? দেখো 3 নম্বর অঙ্ক বলেছে স্কুলে শর্ট পাট খেলার জন্য একটি বল ব্যবহার করা হয়। তার ব্যাসের দৈর্ঘ্য হলো 7 সেমি। শর্ট পুট খেলা হয় না? শর্ট পুট খেলায় ছুঁড়ে যে একটা বল এভাবে করে ছুঁড়ে, ওই খেলাটাতে একটা বল ব্যবহার হয় যার ব্যাসের দৈর্ঘ্য হলো 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করি। ঘন বলে দিয়েছে। ঘন মানে কি? আয়তন। দেখো শর্ট পুট খেলা একটা বল দেখতে ধরে এরকম, হ্যাঁ, এর ব্যাসের দৈর্ঘ্য বলেছে, দেখো ব্যাস বলেছে, ব্যাসার্ধ বলেনি। ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 7 সেমি। ব্যাস মানে কত? এখান থেকে এটা, মানে এটা কত বলেছে? 7 সেমি। কত সেমি? 7 সেমি। তাহলে বলো পুরোটা যদি 7 সেমি, তাহলে অর্ধেকটা কত হয়ে যাবে? অর্ধেকটা মানে অর্ধেক মানে এটুকুটা কত হয়ে যাবে? এটা কত হবে? 3.5 সেমি। পুরোটা যদি 7 হয় তো অর্ধেকটা 3.5। অর্ধেকটা মানে কি? আর মানে কত? 3.5 সেমি। আর মানে কি? ব্যাসার্ধ। এবার বলো আয়তনের সূত্র কি? অতএব দিয়ে লেখো, অতএব বলটির আয়তন কত? বলো। আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। 4/3 নেমে গেল। পায়ের মান কত? 22/7। আর কিউব, আর এর মান কত পেয়েছি? 3.8। যেহেতু ব্যাসার্ধ 7 সেমি, তাহলে ব্যাস তো 3.5 হবে। এখানে লিখে দাও ব্যাস, উপরে লিখে দাও, তাহলে সুবিধা হবে। ব্যাস সমান সমান 7 সেমি। ব্যাস সবসময় ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে অতএব দিয়ে ব্যাসার্ধ কি লিখবে? ব্যাসার্ধ সমান সমান 7/2 মানে কত? 3.5। 3.5 টাকা দুবার দিলে 7 টাকা হয়। ওকে, এটা কি? সেমি। ওকে, এবার দেখো আর কিউব বলেছেন এখানে। আর কিউব মানে 3.5 তিনবার গুণ হবে। 3.5 গুণিত 3.5 গুণিত 3.5 কবার গুণ হলো? 3 বার। ঠিক আছে, এবার দেখো এগুলো কাটাকাটি প্র্যাকটিস না করলে পারবে না। বারবার তোমাকে এগুলো কাটাকাটি প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। দশমিক কটার আগে আছে? একটার আগে, মানে একটা শূন্য, আর 10 10 10, বুঝতে পারলে? একটার আগে দশমিক মানে একটা শূন্য আর 1। এবার দেখো 7 দিয়ে যদি আমি 35কে কাটি কত হয়? 5 সাথে কাটা মানে ভাগ করা, ভেবে না যে কেটে দিচ্ছ ওকে। 7 দিয়ে 35কে ভাগ করলে কত হয়? 5। তারপরে কি আছে দেখো, 5 দিয়ে যদি আমি 10কে ভাগ করি 2। ওকে, 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি 2। আবার তারপরে 2 দিয়ে যদি আমি 10কে ভাগ করি 5। 5 দিয়ে যদি 35কে ভাগ করি 7। আর কিছু কাটাকাটি আছে এখানে? আর কিছু কাটাকাটি 2 দিয়ে এটা কাটছি 11, 2 দিয়ে এটা কাটছি 5, 2 দিয়ে এটা কাটলাম 7। ঠিক আছে, আর কিছু বাঁচলো পড়ে? না, আর কিছু পড়ে বাঁচলো না। ঠিক আছে, তাহলে দেখো উপরে কি কি পড়ে থাকলো? উপরে পড়ে থাকলো 11, 7 আর 7। উপরে কি কি পড়ে থাকলো? 11, 7 আর 7। 7 সাথে কি? 49। 49 এর সাথে 11 গুণ করলে কত হয় বলো? 49 এর সাথে 11 গুণ করবো 9 আর 4, 9 আর 4 কত হলো? 9 3 আর এখানে হলো 5, কত? 539। কত? 539। কত হলো? উপরে কি হলো? 539 আর নিচে কত হলো? 3। উত্তর হলো তোমার এটাই। ওকে, 539/3। এটাকে যদি আর ছোট করো, তোমাদের বই মানে ছোট করে উত্তর দেওয়া আছে। 539কে 3 দিয়ে ভাগ করে দাও ডিরেক্টলি। 3 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে দেখো, 3 দুগুণী 3 একে 3 নামলো কত?
2 3 3 7 21 2 9 3 8 24 3 9 27 27 নামলো কত 2, তাহলে 169 পূর্ণ মানে সমান সমান দিয়ে হলো 1 নিচে লিখছি তাহলে দেখতে ভালো লাগবে 179 অ্যান্টি ক্লকওয়াইজ বসে সবসময় জানো মানে ঘড়ি কাটার দিকে 179, তারপরে কোনটা বসবে 2, কোনটা বসবে উপরে 2 আর 3টা নিচে বসবে। এটা প্রথমে দ্বিতীয় এটা তারপরে এটা 179 এখানে বসলো, 2 উপরে বসলো, 3 এখানে বসলো, ঠিক আছে। এটা অঙ্ক তোমাদের কমপ্লিট। তাহলে এটা কি উত্তরে কি লিখতে হবে ঘন সেমি, উত্তরে কি লিখতে হবে ঘন সেমি। ঘন মানে কি 3টা 3D ছবি ওই জন্য আয়তন সবসময় 3 দিকে হয়, 3টা দিক লাগবে আয়তন বের করার জন্য। এরপরে দেখো 4 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক বুঝালে 4 নম্বর। দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 28 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাস আছে, ব্যাস বিশিষ্ট নিরেট গোলক, নিরেট গোলক কিন্তু নিরেট গোলক মানে তোমাদের নিরেট গোলক বললে তোমাদের মাথায় কি আসবে, হয় রসগোল্লা আসবে না হয় তরমুজ আসবে। ফাঁপা গোলক বললে কি আসবে ফুটবল আসবে, ঠিক আছে। এমনি গোলক বললেই ফুটবল আনবা, আর যদি নিরেট গোলক বলে তাহলে তরমুজ না তো রসগোল্লা। বলছে 28 সেমি বিশিষ্ট একটি দৈর্ঘ্যের নিরেট গোলককে জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করো। একটা কাজ করবে, বাড়িতে একটা বালতি নিবে, 20 লিটারের বালতিগুলো পাওয়া যায় না, 20 লিটারের বালতিগুলো বাড়িতে একটা নিবে। এটা বালতির হ্যান্ডেল, ঠিক আছে। 20 লিটারের একটা বালতি নিবে, বাড়িতে কি করবে 20 লিটারের একটা বালতি নিবে, ওটাকে সম্পূর্ণ জল টাপু করে ভরবে এবারে, যাতে জল বাইরের দিকে মানে একেবারে মুখ ভর্তি জল ভরবে, ঠিক আছে। এরপরে কি করবে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, দেখো একটা গোলক নিচ্ছে আমি এখানে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস মানে পুরোটা হলো 28, তাহলে অর্ধেকটা কত হয়ে যাবে, পুরোটা যদি 28 হয় তাহলে অর্ধেকটা কত হয়ে যাবে 14 সেমি, মানে 14 সেমি ব্যাসের একটা তরমুজ নিবে, 14 সেমি ব্যাসের একটা তরমুজ নিবে, ঠিক আছে। 14 সেমি ব্যাসের একটা তরমুজ নিবে, নিয়ের মধ্যে ফেলে দিবে, এর মধ্যে তরমুজটা চলে আসলো। তাহলে দেখো টাপুটুপু জল ছিল, তাহলে কতটা জল পড়ে যাবে একটা ঘরে, দেখো একটা তোমার একটা ধরো কার ধরো 4 চাকা, একটা কারে 5 জন বসতে পারবে, ওকে। একটা কারে 5 জন বসতে পারবে, 5 জনকে বসিয়ে রেখেছো, একটা বালতিতে এতটা জল আসবে অতটুকু ভরে রেখেছো, একটা কারে 5 জন বসে 5 জনকে বসিয়ে রেখেছো, একটা বালতিতে মুখ অব্দি জল ধরবে বসিয়ে রেখেছো। বাইরে থেকে আরেকজনকে নিয়ে আসলে ওই কারে ঢুকালে, বাইরে থেকে একজনকে নিয়ে আসলে ওই কারে ঢুকালে আটবে না, কি করতে হবে তাহলে ভিতরের একজনকে বাইরে বের করে দিতে হবে, তাহলে ওকে যে ঢুকাতে হবে। ওইরকম বাইরে থেকে একটা তরমুজ এনে ভিতরে ফেললে জল তো পূর্ণ আছে, কতটা জল বেরাবে, তরমুজ যতটা ঢুকছে ততটা জল বেরাবে না, তরমুজের আয়তন যতটা আছে ততটা জল বেরাবে না, তরমুজের আয়তন যতটা আছে ততটা জল বেরাবে, তো ক্ষেত্রফল না কিন্তু আয়তন, জল কতটা অপসারিত হবে আয়তন, তরমুজের আয়তন যতটা আছে ততটা জল পড়বে, যতটা তরমুজ ঢুকেছে যতটা আয়তন আছে ততটা জল তো বাইরে বেরিয়ে যাবে, তাহলে জল কতটা বাইরে বেরাবে তরমুজের আয়তনের সমান। তাহলে আমাকে কি বের করতে হবে তরমুজের আয়তন বের করতে হবে। তাহলে লিখবো, প্রথমে লিখে দিব অতএব দিয়ে, কি লিখবো যে আমাদের টপিকটা সেটা লিখে দিব। অতএব জল অপসারিত কতটা হবে, জল অপসারিত হবে, অপসারিত মানে পড়ে যাওয়া, ওকে অপসারিত মানে পড়ে যাওয়া, জল অপসারিত হবে তরমুজের আয়তনের সমান, যতটা তরমুজের আয়তন থাকবে ততটা জল বাইরে পড়ে যাবে, তরমুজের আয়তনের সমান, এটা লিখে দিব কথাটা, ওকে। তরমুজের আয়তন, দেখো তরমুজ কেন লাগবো, তরমুজ তো বলেনি, তরমুজ বুঝাতে মাথায় তরমুজ চলে এসছে, হ্যাঁ কি লেখা আছে এখানে গোলকের, ওকে। জল অপসারিত হবে গোলকের আয়তনের সমান, তোমাদেরকে তরমুজ দিয়ে বুঝাতে আমার মাথায় তরমুজ ঢুকে গেছে। জল অপসারিত হবে গোলকের আয়তনের সমান। গোলকের ব্যাসার্ধ কত বলে দিয়েছে বইয়ে, গোলকের ব্যাসার্ধ 28 বলে দিয়েছে না, গোলকের ব্যাসার্ধ কত বলেছে 28 সেমি, কত 28, সিএম মানে সেমি, ঠিক আছে, দন্তস্বরের কাছে সেম হয় সেমি দিবে, সেন্টিমিটার, সিএম এর ফুল ফর্ম হলো সেন্টিমিটার। ব্যাসার্ধ কত, তাহলে গোলকের ব্যাস বলে দিয়েছে তোমার 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কতটা, ব্যাসার্ধ হবে 28/2, পুরোটা যদি 28 হয় অর্ধেকটা তো 14 হবে না, তাহলে কত 14 সেমি। এবার বলো গোলকের আয়তনের সূত্র কি, অতএব আয়তনের সূত্র কি বলো 4/3 পাই আর কিউ, সবাই তো জানো 4/3 পাই আর কিউ, মানে 4/3 পায়ের মান কত, 22/7, আর এর মান কত 3/14, আর এর মান কত 3/14, এটা কাটাকাটি খুব সিম্পল কাটাকাটি হবে,
7 দুগুণে 14, আর কিছু কাটাকাটি যাচ্ছে? আর কিচ্ছু কাটাকাটি যাবে না এখানে, ঠিক আছে? তোমাদের কাজ হবে উপর দিকে কি কি আসছে দেখো, 4 আর 22, 4 আর 22 গুণ করলে কত হয়? 88, 88 এর সাথে 2 গুণ করলে কত হয়? 88 এর সঙ্গে 2 গুণ করলে 180 আর 16 176, 80 160 আর 16 176, 176, ওকে? আর 14 আর 14 গুণ করলে কত হয়? 88, 4 22 88, 88 মানে 4 22 কত? 4 22 88, এক সেকেন্ড এটা ভুলেছি মনে হয়। 4 22 88, 88 সঙ্গে 2 গুণ করলে কত হয় দেখো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাত থাকলে 1, 8 দুগুণে 16 আর 1 17, 176, ঠিক আছে? 176, ওকে? আর 14 গুণ করলে হয় তোমার, 14 গুণ করলে হয় 196। এই দুটো গুণ করবে, 176 আর 196 গুণ করবে, যেটা হবে সেটা গুণকে নিচে 3 দিয়ে ভাগ করবে, কারণ নিচে কি বেঁচেছে? একাই 3 বেঁচেছে নিচে। উপরে কি কি বেঁচেছে? 4 22 2 আর 14 আর 14, তাহলে 4 22 88, 88 সঙ্গে 2 গুণ করলে 176, 176 এর সঙ্গে কত গুণ করতে হবে? 196। এই দুটো গুণ করবে বাড়িতে আর 3 দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা হবে সেটা উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাবে, ওকে? উত্তর সবসময় হবে ঘন সেমি। কেন? আমরা আয়তন বের করছি ওই জন্য। এটা ভাগ করে উত্তর বেরাবে। এখন ভাগ করতে গেলে আমার অনেক বড় হয়ে যাবে ভিডিও জন্য, ঠিক আছে? তোমরা ভাগ করে উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? সেটাই উত্তর হবে, ওকে? এবার আজকে লাস্ট অঙ্ক, আজকের 5 নম্বর অঙ্ক, তারপরে পরের পার্টে সমস্ত অঙ্ক চলে আসবে, ঠিক আছে? 5 নম্বর অঙ্ক দেখো, দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে? একটি গোলাকার বেলুন তোমরা হয়তো লম্বা দেখেছো, গোল বেলুন, আপেল বেলুন গুলা ভাবো। একটি গোলাকার গ্যাস বেলুন ফোলানোর সময় 7 সেমি ব্যাসার্ধ ছিল, 7 সেমি। ধরো একটা বেলুন আছে, একটা গোলাকার বেলুন আছে, ওকে? গোলাকার বেলুন, হ্যাঁ? এখানে ধরো মুখ আছে, ওটা বাদ দাও, মুখের কথা বাদ দাও, কোথায় মুখ আছে? এটা একটা গোলাকার বেলুন, ফুলানোর সময় এর ব্যাসার্ধ ছিল 7 সেমি। কত? ফুলানোর সময় 7 সেমি। এবার কিছুটা ফুলালো, মানে গ্যাস বললো, ফুলিয়ে দিয়ে তো বেলুনটা বড় হয়ে যাবে না? ফুলিয়ে দিলে বেলুনটা বড় হয়ে যাবে, তো বড় হয়ে গেছে তোমার ব্যাসটা 21 সেমি। কত হয়ে গেছে? 21 সেমি। যখন ফুলানোর আগে ছিল 7 সেমি, ফুলানোর পরে কত হয়ে গেছে? 21 সেমি। এটা কি ছিল? ফুলানোর আগে, আর এটা কি ছিল? ফুলানোর পরে। বেলুনটি ফুলানোর পরে, ঠিক আছে? গ্যাস বেলুন, তার ব্যাসার্ধ গোলাকার বেলুনটির পূর্বের আয়তন, আর ঠিক আছে, সরি, ফুলানোর আগে বলেনি, প্রথম দিকে ছিল, দেখো একটু ফুলিয়েছিল, গ্যাস বেলুন একটু গ্যাস ভরেছিল, তো প্রথমে এটা ছিল, প্রথমে কি ছিল? এটা প্রথমে ছিল এটা। আবার যখন পরে কি হলো? পরে প্রথমে ছিল এটা, আর পরে দেখো প্রথমে 7 সেমি ছিল, প্রথমে এটুকু ছিল, এবার গ্যাস বললো এত বড় হয়ে গেল, ঠিক আছে? এবার কি বলছে? এর ক্ষেত্রফল, এর কতটা বড়টা ক্ষেত্রফল হবে, আর যে এর যত বড়টা ক্ষেত্রফল হবে তাদের অনুপাত বের করতে বলেছে, ওকে? তো দেখো আমি এখানে লিখবো, প্রথমে এর ক্ষেত্রফল বের করব, তারপরে এর ক্ষেত্রফল বের করব, তারপরে তাদের অনুপাত বের করব, ঠিক আছে? তো দেখো ক্ষেত্রফল কিভাবে বের করব? প্রথমে লিখে দিই, প্রথমে 7 সেমি ব্যাসার্ধের বেলুনের ক্ষেত্রফল। দেখো 7 সেমি ব্যাসার্ধের বেলুনের ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার, মানে 4 তারপরে কি পাই আর স্কয়ার, মানে পাই আর স্কয়ার, মানে আর এর মান কত? 2 বার 7, কত? 2 বার 7, 4 পাই আর স্কয়ার মানে কি? 4 পাই আর স্কয়ার মানে কি? 2 বার 7, ঠিক আছে? এবার দেখো পরে কত সেমি ব্যাসার্ধ হয়ে গেছে? 21 সেমি। 21 সেমি ব্যাসার্ধের বেলুনের ক্ষেত্রফল কত হবে বলো? 4 পাই আর স্কয়ার, আর এর মান কত আছে এখানে? 21 সেমি, মানে গুণিত 21 এবার বলেছে এর অনুপাত বের করতে। আমরা এখানে ক্যালকুলেশন করতে পারতাম, কিন্তু ক্যালকুলেশনটা বড় হয়ে যেত, জন্য করব না, ঠিক আছে? এর অনুপাত বের করতে বলেছে। অতএব তাদের অনুপাত লিখে দিচ্ছি ডিরেক্ট। তাদের অনুপাত বলতে কাদের অনুপাত? প্রথমের বেলুনের আর দ্বিতীয়, দুটো বেলুন না, একটা বেলুন ছিল। প্রথমে 7 সেমি ব্যাসার্ধের বেলুন, আর পরে 21 সেমি ব্যাসার্ধের বেলুনের অনুপাত, বেলুনের ক্ষেত্রফলের অনুপাত, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে দেখো? 4 পাই গুণিত 7 ইস্টু কত হবে বলো? 4 পাই গুণিত 21
এটা হবে তো। এবার দেখো ইস্টু এদিকে, ইস্টু এটা অনুপাত বলে ইংরেজিতে, ইস্টু রেশিও এর এই দিকে আর এই দিকে যদি সমান একই জিনিস থাকে, যোগ বিয়োগ না থাকে, গুণ আকারে যদি একই জিনিস থাকে তাহলে তারা কেটে যায়। গুণ আকারে আছে, এখানে দেখো 4 পাই দুদিকে ছিল বলে কেটে গেল। কেটে যাওয়া মানে ভাগ করা, কেটে যাওয়া মানে ভাগ করা। 4 পাই ভাগ করলে কি হবে, 1 থাকবে। এবার দেখো 7 দিয়ে যদি আমি 21 কে ভাগ করি কত হচ্ছে 3, আবার এখানে 7 দিয়ে যদি 21 কে ভাগ করি কত হচ্ছে 3। তাহলে এদিকে কি পড়ে থাকলো দেখো, সবটা কেটে গিয়ে 1 পড়ে থাকলো না, আর এদিকে কি পড়ে থাকলো 9, তাহলে এদিকে 1 আর 3 গুণ 3 মানে 9। ওকে, তাহলে অ্যান্সার কি পেলো তোমার 1:9, তাদের ক্ষেত্রফল অনুপাত 1:9। ঠিক আছে, ওকে। তো আজকের জন্য এটুকুই থাক, এরপরে পার্টে চেষ্টা করবো সমস্ত ভিডিও চলে আসবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এখানে গোলক আর অর্ধগোলকের মধ্যে কোনো প্রবলেম যদি থাকে, আয়তন ক্ষেত্রফলের মধ্যে কোনো পার্থক্য যদি থাকে বা প্রবলেম যদি থাকে এটা বলবে আমাকে। আর এগুলো তো সিম্পল আছে, 4 পাই তোমরা ইজিলি ক্যালকুলেশন করে বের করতে পারবে। গুণ করা, গুণ ভাগ তো কোনো ব্যাপার নেই, তোমরা টেনে পড়ছো। ওকে, তো ধন্যবাদ।